আসসালামু আলাইকুম। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের আজকের রসায়ন বিজ্ঞানের প্লে লিস্টের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের 11তম ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রসায়ন বিজ্ঞানের যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্ণালী। তুমি কি অন্ধকারে কখনো নিজের ছবি তুলে দেখেছো? অথবা তুমি কি অন্ধকারে কখনো শুনেছো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে? আচ্ছা, তুমি কি জানো যে আলো ছাড়া কোনো প্রতিবিম্ব তৈরি হয়? আচ্ছা, তুমি কি জানো যে বেনিয়া সহ কলা অর্থাৎ বেগুনি, লাল, নীল, সবুজ কিংবা হলুদ অথবা কমলা বর্ণের যে বর্ণগুলো তুমি দেখতে পাও সেগুলোর জন্য কি আলো অথবা ফোটন কণার কোনো গুরুত্ব আছে কিনা? মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কেমিস্ট্রি তোমাদেরকে বর্ণালীতে সেই ব্যাখ্যাগুলো দিবে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে। অর্থাৎ যদি আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটু ফোকাস করতে চাই, ফিজিক্যাল কেমিস্ট্রি, তাহলে তোমাকে পুরোপুরি দমে উত্তর খুঁজে পেতে সাহায্য করবে ফিজিক্যাল কেমিস্ট্রি রিলেটেড আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের বর্ণালী টপিকসটি। আজকে আমাদের সেই মহিমান্বিত টপিকস হচ্ছে বর্ণালী, অর্থাৎ বর্ণের সমাহার যেটাকে বলা হয়। আমরা হয়তোবা রেইনবোর কথা শুনেছি, বেনিয়া সহকলা যেটি। এছাড়াও কিন্তু এই 7টি যে বর্ণ আছে, এছাড়া আরো অনেক বর্ণ আছে। তো তুমি বলতে পারো, স্যার, মহাজাগতিক রশ্মি তরঙ্গদৈর্ঘ্য কিংবা গামা রশ্মি তরঙ্গদৈর্ঘ্য কিংবা আমরা যদি বলি আলফা বিটা গামা রে কিংবা আইআর রে অথবা ইউবি যেটা অর্থাৎ অতি বেগুনি আলট্রা ভায়োলেট যেটা, এই তথ্যগুলো সম্পর্কে তুমি কি জানতে চাও ভালো করে? তুমি কি জানো যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার ফ্রিকোয়েন্সি কেন ব্যস্তানুপাতিক হারে কমে? কিংবা বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্যের মান কম হওয়ার কারণে কেন তার ফ্রিকোয়েন্সি সরি প্রতিসরাঙ্ক হবে, সরি, আই এম এক্সট্রিমলি সরি, প্রতিসরাঙ্ক কেন কম হয়? যেহেতু আমরা সূত্রই জানি মিউ ইকুয়াল 1/ল্যামডা। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যত কথা, যত ব্যথা কিংবা যত কাল্পনিক তথ্য এই বর্ণালী সম্পর্কে আছে যেটা নিয়ে তুমি হেজিটেশনে থাকো, তাই আমি বলবো নো টেনশন, নো হেজিটেশন। ওমাইগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার দিবে, সরি আমি আবার রিপিট করি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, তুমি যে কোনো টপিকসে যদি টেনশনে পড়ে যাও কিংবা হেজিটেশনে পড়ে যাও, তাই ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার তোমাকে দিচ্ছে নো টেনশন, নো হেজিটেশন, ফলো করো শুধুমাত্র ওমেগার সলিউশন। তো আজকের সলিউশন হচ্ছে আমাদের রেখা বর্ণালী, অর্থাৎ বর্ণালী কাকে বলে, তারপর আমরা রেখা বর্ণালীতে আসবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে বর্ণালী বিষয়টা আমরা আসলে কোথায় পাচ্ছি? বর্ণালী বিষয় নিয়ে সর্বপ্রথম কোন মডেলে সবচেয়ে বেশি লজিকলি কথা বলেছিলেন? বর্ণালী আমরা কিভাবে দেখতে পাই? বর্ণালী জানতে হলে আমাকে জানতে হবে বোর পরমাণু মডেল। তুমি কি জানো বোর পরমাণু মডেল? বোর পরমাণু মডেলের দ্বিতীয় যে মডেল কনসেপ্টটা ছিল, মতবাদটা ছিল, বোরের কিন্তু 3টা মতবাদ যদি আমরা বলি পরমাণু মডেলে। প্রথমটা ছিল অরবিট সম্পর্কে ধারণা বা শক্তি স্তর কিংবা যদি আমরা বলি শেল অথবা কক্ষপথ সম্পর্কিত পরমাণু মডেল। দ্বিতীয়টা ছিল শক্তির শোষণ কিংবা বিকিরণ সম্পর্কিত পরমাণু মডেল। শক্তির শোষণ হবে কিংবা বিকিরণ হবে, পরমাণুর ভিতরে এমন কোন কণা আছে যে শক্তির শোষণ এবং বিকিরণ করে সে তার পূর্বের অবস্থান ছেড়ে নতুন অবস্থানে যায়, নতুন অবস্থান থেকে আবার পূর্ব অবস্থানে ফিরে এসে এই যে মায়াজালের যে খেলা, অর্থাৎ গিভ অ্যান্ড টেক রিলেশন, বাহিরের শক্তি শোষণ করে সেই শক্তি বিকিরণ করে আবার আগের অবস্থানে ফিরে আসা, অর্থাৎ ঘরের ছেলে ঘরে আসা। কি হচ্ছে একটা ইলেকট্রনের শক্তির শোষণ এবং বিকিরণ নিয়ে? যদিও সায়েন্টিস্ট, আমাদের সম্মানিত যিনি সায়েন্টিস্ট ছিলেন বোর, এই বোর সাহেব কিন্তু বলেছিলেন যে ইলেকট্রন শক্তি শোষণ করবে এবং বিকিরণ করবে। তাহলে তিনি বলেছিলেন যে বিকিরণের ফলে পরমাণুর ভিতরে কয়েকটি রেখার সৃষ্টি হবে। কিন্তু আধুনিক রসায়নে আমরা দেখতে পাই বর্ণালী বীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পরে, বর্ণালী মিত্রি কিংবা স্পেকট্রোমিটার যখন আবিষ্কার হয়, তখন সেখানে দেখা যায় কয়েকটা রেখা না, কয়েক হাজার এবং কয়েক লক্ষ রেখার সৃষ্টি হয়, যেগুলো অত্যন্ত দৃশ্যমান। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে বোর পরমাণু মডেলে হাইড্রোজেন, হিলিয়াম কিংবা লিথিয়ামের পরমাণু সম্পর্কিত বর্ণালী ব্যাখ্যা করা গেলেও একাধিক বর্ণালী রেখার সৃষ্টির কারণ আমরা পেয়ে যাই বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতায়। সেখানে ফুটে ওঠে বর্ণালী সৃষ্টির রহস্য, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাব এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাব।
চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আমরা দেখতে পাই কি একটি বর্ণালী রেখা শক্তি শোষণ করে কয়েক হাজার বর্ণালী রেখায় বিভক্ত হয়ে দৃশ্যমান রেখায় পরিণত হয়, যার নাম ছিল জিম্যান ইফেক্ট। জিম্যান ইফেক্ট। ওকে। সেকেন্ড হচ্ছে যদি আমরা কোনো একটা বর্ণালী রেখাকে, একটা পরিপূর্ণ রেখাকে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে নেওয়া হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র থেকে শক্তি শোষণ করে ওই রেখাটি ভেঙে গিয়ে কয়েক হাজার, কয়েক লাখ দৃশ্যমান রেখায় পরিণত হয়। সেটি হচ্ছে স্টার্কের প্রভাব। তাহলে তুমি যদি জানতে চাও জিমের প্রভাব কি, তুমি যদি জানতে চাও স্টার্কের প্রভাব কি, তুমি যদি জানতে চাও রেখা বর্ণালী কি, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, কম্পাঙ্ক কি, বিস্তার কি এবং তরঙ্গ সংখ্যা কিভাবে বের করা হয়, এই সম্পূর্ণ আলোকপাত থাকবে আমাদের এই বর্ণালী টপিকসে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা শিখব বর্ণালী কাকে বলে। দেখো, তুমি যদি বর্ণালীটা ভালো করে শিখতে চাও তাহলে আমার কি লাগবে বলো তো? আমাকে দেখাইতে হবে একটি পরমাণুর এটা একটা কেন্দ্র, তাই না? তো এটা কি বলতো? প্রথম কক্ষপথ। এটা কি বলতো? দ্বিতীয় কক্ষপথ। এটা কি বলতো? তৃতীয় কক্ষপথ, তাই না? সো প্রথম কক্ষপথে তোমরা জানো যে কয়টা ইলেকট্রন থাকবে? দেখো তো, প্রথম কক্ষপথে তোমরা জানো 2টা ইলেকট্রন থাকবে, তাই না? 2টা। এরপরে কয়টা থাকবে? 8টা, তাই তো? এখানে কয়টা থাকবে? না, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে? 8টা। তাহলে এখানে আছে কয়টা? একটা, তাই না? তুমি এটা জানো, এটা আমরাও জানি, সবাই জানি। তাহলে তোমাকে যদি আমি বলি যে ইলেকট্রনের সাথে বর্ণালীর সম্পর্কটা কি, আসলে বর্ণালী জিনিসটা কি? বর্ণালী হচ্ছে অনেকগুলো মানে বা রেখার সমষ্টি, অনেকগুলো বর্ণের সমাহার, তাই না? তো অর্থাৎ অনেকগুলো বর্ণের সমষ্টিকে আমরা কি বলি? বর্ণালী বলি, তাই তো? ধরো এক গুচ্ছ, যদি আমরা বলি এক গুচ্ছ ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে রেখাগুলো তুমি পাচ্ছ, ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেখার সমষ্টি কিন্তু ভাই কি? বর্ণালী, তাই তো? তাহলে আমি যদি এখানে তোমাকে দেখাই যে একটা প্রিজম তুমি যদি কল্পনা করো, যেহেতু সায়েন্টিস্ট নিউটনের একটা পরীক্ষা ছিল যে আমরা যদি এই পাশ দিয়ে এই প্রিজমের ভিতরে এই একগুচ্ছ আলো এখানে ফ্লো করি, তাহলে এই আলোক রশ্মিটি ভেঙে যাবে। ভেঙে কি হবে জানো? ভেঙে সে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের এই অনেকগুলো রেখায় পরিণত হবে। দেখো তো ভাইয়া, এখানে অনেকগুলো রেখা তুমি পাচ্ছ কিনা? অনেকগুলো রেখা তুমি পেয়ে যাচ্ছ। দেখো, এই যে অনেকগুলো রেখা পেয়ে যাচ্ছ, তাই না? তো এখানে কয়টা রেখা দেখো তো ভাইয়া? আমি এখানে 7টা রেখা দিয়ে দেখাবো, ঠিক আছে? এটা হবে λ1, এটা কত? λ2, এটা হচ্ছে λ3, λ4, λ5, λ6 অ্যান্ড ল্যামডা কি? 7। ওকে, এই দেখো 7টা ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আমি রেখা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড বর্ণালী, তাই তো? তাহলে ভাইয়া ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেখার সমষ্টিকে আমরা কি বলবো? বর্ণালী বলবো। তাহলে বর্ণালী হচ্ছে কতগুলো বর্ণের সমাহার, কতগুলো বর্ণের সন্নিবেশ। ওকে, তো এই যে সমষ্টিটা, এটাকে আমরা কি বলবো? বর্ণালী বলবো। ওকে, এখন এই প্রিজমের ভিতর দিয়ে একগুচ্ছ আলোক যখন আমি ফ্লো করব, তখন ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাওয়া যাবে, যাদের প্রত্যেকেরই তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ভিন্ন ভিন্ন হবে। ওকে, সো এখানে তুমি দেখবা বেগুনি আছে, লাস্টে আছে কে? লাল, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে নীল থাকবে, আসমানি থাকবে, হলুদ থাকবে, সবুজ থাকবে, কমলা থাকবে, লাস্টে কি? লাল থাকবে। এই 7টা হচ্ছে কি বর্ণ বলতো? দৃশ্যমান বর্ণালী। তুমি জানো যে এইটার রেঞ্জ হবে কত জানো? এটার রেঞ্জ হবে 380 ন্যানোমিটার। আর এটা তুমি জানো 680 থেকে 780 পর্যন্ত আমরা লিখবো। এই দেখো ভাইয়া, 780 কি? ন্যানোমিটার ম্যাক্সিমাম। ওকে, এটা হচ্ছে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যর একটা রেখা। মাই স্টুডেন্টস, আমি যেহেতু এখানে পড়াচ্ছি বর্ণালী, তাই আমার ইলেকট্রন নিয়ে যত কথা, তুমি জানো যে ইলেকট্রন সবসময় কি করে জানো? ধরো আমি যদি এখানে তোমাকে দেখাই এই একটা কক্ষপথ, ঠিক আছে? আমি এখানে একটা বড় কক্ষপথ আঁকলাম, ঠিক আছে? তো এখন কি হবে বলতো? এখন যেটা হবে যে তুমি দেখো এই যে ইলেকট্রনটা এখানে ছিল, তো কি করবে সে বলতো? এটা কিন্তু যদি আমি ধরি E1, এটা কি? E1, এটা হবে কি? E2, তাই না? তো তুমি জানো যে E2টা সবসময় কি হয়? বড় হয় E1 এর চেয়ে। তো ইলেকট্রন এখন কি চায়? সে চায় যে নিম্ন শক্তি স্তরে তার ভালো লাগে না, সে উচ্চ শক্তি স্তরে থাকতে চায়। তাই সে কি করবে? এই উচ্চ শক্তি স্তর থেকে সে শক্তি শোষণ করবে। এখন প্রশ্ন হলো, সে শক্তিটা কোথা থেকে আসে? এটা তোমার প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা তুমি জানতে হলে আমাদের অবশ্যই অফলাইন ক্লাসে তোমাকে অংশগ্রহণ করতে হবে। আর যদি তুমি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখে থাকো, তাহলে তুমি কমেন্ট করলে আমরা অবশ্যই এটার PDF ফুল অ্যান্সার তোমাকে দিয়ে দিব। ওখানেও তুমি না বুঝলে আমরা তোমার জন্য একটা হাফ শর্ট ক্লাস মেরে দিব, তাহলে তুমি ইনশাল্লাহ বুঝে যাবা।
তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এখানে দেখো ইলেকট্রন এখন কি করবে, এই নিম্ন শক্তি স্তরকে জাম্প করে এই উচ্চ শক্তি স্তরে চলে আসবে, তাই না? যখন সে শক্তি শোষণ করে, যখন সে শক্তি শোষণ করবে অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, নিম্ন থেকে উচ্চতে যাবে, লুক অ্যাট এটা আমি যদি বলি নিম্ন শক্তি স্তর, এবার সে কি করবে, এটা হলো কি উচ্চ শক্তি স্তর, কথাটা বুঝো ভালো করে। এটা আমি ধরলাম কত n1, এটা কত হবে n2। এখন আমি যদি এখানে ইলেকট্রনটাকে রাখি, লুক অ্যাট এই যে ইলেকট্রনটা, সো ইলেকট্রন কি করবে, এখান থেকে সে শক্তি শোষণ করে এই লাফিয়ে এখানে চলে আসলো, তাহলে এখানে কি হলো ভাই, অ্যাবজর্পশন হলো, শোষণ, তাই না? তো শোষণের ফলে কি হয়, ডার্ক স্পেকট্রাম হয়, ডার্ক স্পেকট্রাম, রাইট, মানে 25 সেন্টিমিটারের মধ্যে থাকে না, যে কারণে আমি কোনো আলো বা দৃশ্যমান বস্তু দেখতে পাই না। এটা হবে ভাইয়া, তুমি জানো যে এটা ইউভি অর্থাৎ 380-র নিচে হবে, যা যেহেতু আমি আমি বলতেই পারি 10 থেকে 375 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে, যেটা হলো কি ইউভি বলি আমরা। কিন্তু ভাইয়া এখানে যদি অন্ধকার বর্ণালীর সৃষ্টি হচ্ছে, তাহলে আমি কেন দেখি না এখানে, এখানে কি আদৌ কোনো আলোর ছিটাফোঁটা নেই, এখানে কি দৃশ্যমান অঞ্চলের কোনো রেঞ্জ থাকে না? এই প্রশ্নগুলো তুমি কিন্তু ডিটেলস জানতে হবে। তাহলে ভাই এটা কি শোষণ, তো শোষণের ফলে সৃষ্টি হয় অন্ধকার বর্ণালী। এবার যদি আমি শক্তির উৎস আর তাকে না দেই, এদিকে আর কোনো শক্তির উৎস ধরো নাই, তাহলে সে কি করবে, যেহেতু আমার এখানে নিউক্লিয়াস আছে, কথাটা বুঝো, যেহেতু আমার এখানে নিউক্লিয়াস আছে, যে পরিমাণ শক্তি সে শোষণ করে ওখানে গেল, ঠিক সমপরিমাণ শক্তি, দেখো সমপরিমাণ শক্তি বিকিরণ করে সে আবার নিচে চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, যখন সে শক্তি বিকিরণ করে, লুক অ্যাট, যখন সে শক্তি কি করে, বিকিরণ করে, অর্থাৎ রেডিয়েন্ট করে, রেডিয়েন্ট, হ্যাঁ রেডিয়েন্ট করে, বিকিরণ করে, তাহলে সেই সময় যে রেখাগুলো তুমি দেখতে পাবা, যদি আমি বলি যে তুমি এরকম কিছু রেখা দেখতে পাবা, হ্যাঁ এরকম কিছু লাইন দেখতে পাবা, কে বলছেন, সায়েন্টিস্ট বোর্ড, এরকম কিছু লাইন তোমাকে দেখাবে, এই লাইনগুলোকে আমরা বলি রেখা বর্ণালী। কি বলি, রেখা বর্ণালী, কথা কি বুঝছো হ্যাঁ? তার মানে তোমার যখন ইলেকট্রনটা, লুক অ্যাট এই দেখো n1 থেকে জাম্প করে n2 তে, তখন তুমি কি পাবা, তখন তুমি পেয়ে যাবা নরমালি অন্ধকার বর্ণালী। কিন্তু যখন ইলেকট্রনটা যদি আমি উল্টা ভাবে দেখাই, যে n2 থেকে সে চলে আসে n1 এ, তখন কিন্তু সে আলোক বর্ণালী বা লাইট স্পেকট্রাম বা উজ্জ্বল বর্ণালী দেখাবে, কথা কি বুঝছো? এবং যার তরঙ্গ দৈর্ঘ্য হবে এই যে এই 7টার যে কোনো একটা, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যে কখন তোমার অন্ধকার বর্ণালীর সৃষ্টি হবে, কখন তোমার উজ্জ্বল বর্ণালীর সৃষ্টি হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখে ফেললাম। ওকে, এখন তুমি যদি বলো যে এদের তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করা হয় কিভাবে, যদি তুমি জানতে চাও, তাহলে আমাদের বামার সমীকরণ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আর বামার সমীকরণটা আমরা দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে রেখা বর্ণালীর যে ব্যাখ্যাটা তুমি এখানে পেয়েছো, রেখা বর্ণালী কি, ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে শক্তি বিকিরণ করে পতিত হয় কিংবা গমন করে, তখন সে যে রেখার যে আলোক ঝলকানি দেখায়, রেডিয়েন্ট করে, সেগুলো রেখা আকারে আমরা দেখতে পাই। আর এই রেখাকারে যে বর্ণগুলো আমরা দেখতে পাই, সেগুলোর নাম হয় কি, রেখা বর্ণালী। আর রেখা বর্ণালীর আরেকটা নাম হচ্ছে পারমাণবিক বর্ণালী। কি বর্ণালী বলতো, পারমাণবিক বর্ণালী। তাহলে ভাইয়া পারমাণবিক বর্ণালী যে কথা আর রেখা বর্ণালী কি একই কথা। তো তুমি যদি এই সংজ্ঞাটা ভালো করে জানতে পারো, এটা শিওর শর্ট থাকো, এটা আসবে আসবে আসবে, তাহলে রেখা বর্ণালী এবং পারমাণবিক বর্ণালী এই বিষয়টা কি আশা করি তোমরা বুঝে গেছো, এবং অন্ধকার বর্ণালী কি, আলোক বর্ণালী কি, কখন সৃষ্টি হবে, এটাও আশা করি তোমাদের বেসিক থিম তোমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। আমরা এখন দেখব যে রেখা বর্ণালী, পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়, এবং আজকের এই পুরো লেকচারে তুমি যতটুকু দেখতে পেয়েছো সেটার একটা সামারি দেখাবো আমরা উইথ ওয়েভ লেন্থ, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে দেখাতে চাই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, বর্ণালী কি, রেখা বর্ণালী কি, অথবা পারমাণবিক বর্ণালী কি, এই তিনটা টপিকস আমরা অবশ্যই শিওর হয়েছে। তুমি কি জানো যে আণবিক বর্ণালী আছে, গুচ্ছ বর্ণালী আছে, তারপর রেখা বর্ণালীতে আমরা শিখেছি, আবার প্রতিসরণ বলতে আমরা এখানে যেটা বোঝাই যে অনুপ্রভা বা প্রতিপ্রভা কি, ঠিক আছে, ইনফ্লোরেন্স, এই যে ছোট ছোট যে লাইনগুলো, ছোট ছোট যে ডেফিনেশনগুলো, এগুলো কিন্তু আমাদের এই মানে বর্ণালীরই অন্তর্ভুক্ত। তাই আমরা এখন দেখব যে টপিকসটি, সেটা হচ্ছে এই রেখা বর্ণালীর সৃষ্টির পুরো ডায়াগ্রামটা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেহেতু বর্ণালী নিয়ে কথা বলেছিলাম, তো আমি এখন জাস্ট তোমাদেরকে স্লাইডটা শো করেছি, যে আমি যা বলেছি সেগুলো জাস্ট তুমি একটু এখানে ম্যাচ করে নাও। কিরকম ম্যাচ করবা, দেখো বর্ণালী কাকে বলে। আমি বলেছি মান, মানে কি, মানে কি হচ্ছে, মানে হচ্ছে বর্ণের সমাহার।
ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে স্থানান্তরের ফলে আলোক রশ্মি হিসেবে শক্তি কি হবে বলতো, শোষিত এবং বিকিরিত হয়। যেটা আমি একটু আগেই বলেছি যে শক্তি শোষণ হয়, বিকিরণ হয়। আলোর এই বিকিরণ বা শোষণের ফলে বর্ণালী সৃষ্টি হয়। এবার কি বুঝতে পেরেছো? যারা নোট করো নাই তারা একটা এইখান থেকে জাস্ট একটা ফটো নিয়ে নিবা বা একটা অ্যাসেস নিয়ে নিবা, যাতে তুমি পরবর্তীতে নোট করতে পারো। কারণ আমি যা বলি সবটা তুমি নোট করতে পারবা না, সেই বলা কথাগুলো এখন আমি তোমাকে জাস্ট একটু রিপিট করে ম্যাচ করে দিচ্ছি। ওকে, ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের একাধিক একাধিক মানে একের অধিক আলোক রশ্মির সমাহারকে কি বলা হয়? বর্ণালী বলা হয়। তার মানে তুমি কিন্তু সংজ্ঞাটা পেয়ে গেছো। এই সংজ্ঞাটা পরীক্ষা আসবে আসবে আসবে, এটা 100% শিওর থাকো। যেমন সূর্য রশ্মিকে একটি প্রিজমের ভিতর দিয়ে চালনা করলে তার বর্ণহীন আলো, যেটা আমি দেখতে পাই না, সূর্যের আলোক রশ্মি কিন্তু দেখা যায় না, কারণ এটা ইউভি। ওকে, সো এইটা যখন আমার এই দেখো লক্ষ্য করো, যখন এটা প্রিজম দিয়ে পাস করে, আমি তো যদি তোমাকে দেখাই যে দেখো এইখান দিয়ে সে যখন ঢুকলো তখন 7টা রেখা বর্ণালীর সৃষ্টি হলো। কিরকম ভাবে দেখো, আলো ভিন্ন বর্ণের আলোক রশ্মিতে বিভক্ত হয়। ভিন্ন মানে অর্থাৎ বিভিন্ন আলোক রশ্মির এই সমাহারকে আমরা কি বলবো? বর্ণালী বলবো। আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, যেটা আপডেট হচ্ছে 680 থেকে 780 ন্যানোমিটার লাস্ট রেঞ্জ। আর শুরুটা হলো কত থেকে? 400 থেকে। এতে বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়। যেমনটা আমি তোমাদেরকে এই ফ্লোতে দেখিয়েছি, এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আই এম নট শিওর। এখানে তোমাদেরকে আমি দেখাইছি যে রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রশ্মি, অর্থাৎ কোনটা বেশি বড়। যেটা রেডিওটা বড় দেখা যায়, যেমন আমরা যদি বলি বিল্ডিংস দেখা যায়, হিউম্যানস দেখা যায়, বাটারফ্লাইস, তারপর হচ্ছে নিডল পয়েন্ট, এরপর হচ্ছে তোমার প্রোটোজোয়ান্স, তারপর হচ্ছে মলিকিউলস, তারপর অ্যাটমস, তারপর হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়াই, অর্থাৎ কোনটা কত রেঞ্জে দেখা যাবে, এই বিষয়গুলো আমরা এখানে তোমাদের জন্য শো করেছি। তো মাই স্টুডেন্টস, এখানে আমি যেটা বললাম যে প্রিজমের ভিতর দিয়ে যখন একগুচ্ছ আলোক রশ্মি প্রবেশ করা হয় তখন সেটা সেপারেশন হয়, ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিতে পরিণত হয়। এই যে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির এই সমাহারকে আমরা কি বলবো? বর্ণালী বলবো। ওকে, তো এটা আমরা প্রিজমের পরীক্ষা দেখাইছি হাজারি স্যারের বই থেকে। এবার তুমি দেখো যেই বর্ণগুলা সৃষ্টি হচ্ছে সেই বর্ণগুলার তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে যত কথা, দেখো এটা তোমাদের বিভিন্ন সব বইয়ে আছে। আমি যদি অন্যভাবে একটু বলি, দেখো অন্যভাবে যে বেগুনি কত থেকে কত হবে, দেখছো রেঞ্জ চেঞ্জ হয়ে গেছে। নীল বা আসমানি কত থেকে কত? 424 থেকে 491। আবার সবুজ হবে কত থেকে? 491 থেকে, মানে লাস্ট রেঞ্জ হলো 491, ম্যাক্সিমাম হচ্ছে 575। আবার হলুদ হবে কত? 575 থেকে 585। আবার এটা দেখো কমলা কত হবে? 647। আর লাল হবে সবচেয়ে বেশি, মানে 647 থেকে 700 ন্যানোমিটার অথবা 780 ন্যানোমিটার। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের একক আমি কি ন্যানোমিটারে নিব নাকি সেন্টিমিটারে নিব নাকি মিটারে নিব? জাস্ট তুমি ন্যানোমিটার ইউনিটটাকে কনভার্সেশন করে নিতে পারো, চেঞ্জ করে নিতে পারো। কথা কি বুঝছো? আমরা এখন যাব বর্ণালীর শ্রেণীবিন্যাস। তো বর্ণালীর শ্রেণীবিন্যাসে কি বলছে দেখো তো ভাইয়া, যেটা আমি তোমাদেরকে পড়ে আসছি অলরেডি। তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে দেখো তা কার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কেমন, সেই অনুযায়ী যদি তোমাকে আমি পড়াই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখো, একটু জাস্ট লক্ষ্য করো যে আসলে ব্যাপারটা এখানে কি দাঁড়াচ্ছে। দৃশ্যমান আলো সম্পূর্ণ তড়িৎ চুম্বকীয় রশ্মির সামান্য অংশ মাত্র। ভাইয়া তড়িৎ চুম্বকীয় আমি বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে যে বিকিরণ হয় সেটা হলো তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আর ওই বিকিরণের ফলে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি বলবো বলতো? তড়িৎ চুম্বকীয় বর্ণালী। মানে ওই বিকিরণের ফলে যেটা সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? বর্ণালী, তাকে আমরা কি বলবো? তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এখন এইবার একটা লক্ষ্য করো, বৈশিষ্ট্য পুরোটাই অদৃশ্য রশ্মির অঞ্চল। তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে দৃশ্যমান এবং অদৃশ্যমান যে 7টি অঞ্চলে বিস্তৃত তড়িৎ চুম্বকীয় বর্ণালী নরমালি কয়টা? 8টা। কি কি দেখো তো ভাইয়া, তোমার এমসিকিউ আসতে পারে। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কয়টা? 8টা। কি কি বলতো? গামা রশ্মি, দেখো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এত, বাট এটা তরঙ্গ দৈর্ঘ্য কত? এত। এখন আর এটা শক্তির মান তো বুঝতেই পারতেছো কত। আমি এখানে সবকিছু শো করছি, মান তো আর উচ্চারণ করে আসলে বলার দরকার নেই, অ্যানাউন্সমেন্ট করার দরকার নেই, তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ। কথা কি বুঝছো? আচ্ছা, এখন তুমি দেখো গামা রশ্মিটা আমরা দেখলাম যে এটার ফ্রিকোয়েন্সি এত। এখন ফ্রিকোয়েন্সি কি ভাইয়া? ফ্রিকোয়েন্সি তুমি কিভাবে বাইর করবা? ঠিক আছে, তো আমরা তো নর্মালি জানি ভি ইকুয়াল কি এফ ল্যামডা, তাই না? তাহলে ভাইয়া সি ইকুয়াল কি বলতো? নিউ ল্যামডা।
তাহলে এই নিউটা হচ্ছে কি, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি সি বাই কি ল্যামডা। ওকে, এটা হচ্ছে মেইন ফর্মুলা। লুক এট, দেখো এটা কিন্তু আমাদের মেইন ফর্মুলা, ফ্রিকোয়েন্সি বের করার মেইন ফর্মুলা। তাহলে সি এখানে কি আলোর বেগ, আর ল্যামডা এখানে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে নিউ ইকুয়াল কি দাঁড়ালো সি বাই ল্যামডা। ওকে, এখন আমি তোমাকে আরেকটা বিষয় দেখাবো, এক্স রে রঞ্জন রশ্মি যেটাকে বলা হয়। তুমি এখানে দেখছো শক্তির মান কিন্তু কমে যাচ্ছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু বেড়ে যাচ্ছে, তাই তো? তো একটা জিনিস তোমাকে আমি বলি ভাই, তরঙ্গ দৈর্ঘ্যের মান যত বেড়ে যাবে ফ্রিকোয়েন্সি তত কমে যাবে, পক্ষান্তরে তোমার শক্তির মানটাও কিন্তু কি কমতেছে নাকি বাড়তেছে তোমরাই দেখো। এই দেখো, এটা ছিল কত 10⁹, এটা ছিল কি 10⁷। তার মানে শক্তির মান আর আমি যদি বলি তরঙ্গের মানটা সমানুপাতিক হারে পরিবর্তন হবে, কিন্তু ফ্রিকোয়েন্সি হবে কি ব্যস্তানুপাতিক হারে। কারণ আমার ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকে তরঙ্গ দৈর্ঘ্যের মান তত কমতে থাকে, পাশাপাশি শক্তির মানও কি কম থাকে। আমার ফ্রিকোয়েন্সি মানে কি ভাইব্রেশন, কম্পন, ঠিক আছে? যত বেশি কণাগুলোর মধ্যে কম্পন হবে, বা সূর্য থেকে যে আলো আসে এই ফোটন কণার মধ্যে যত বেশি কম্পন হবে তত বেশি কি হবে আলো উজ্জ্বল হবে। ওকে, এবং শক্তিশালী আলোক রেখা অথবা মানে বর্ণালী পাওয়া যাবে। তারপর দেখো ইউভি, অতি বেগুনি রশ্মি, আশা করি এখন এগুলো বুঝবা। ইউভি, এরপরে দেখো তোমার যেহেতু 8টার কথা বলছি আমরা, ভিজিবল। দেখো ভাইয়া ভিজিবল কয়টা এখানে, ভিজিবল কিন্তু 7টা, তাই না? এই যে ভিজিবল এত থেকে এত, দেখো কত বয়ে, এই দেখো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছি আমরা। শক্তির মান কিন্তু অলরেডি কমে গেল, তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু বাড়তেছে নাকি কমতেছে তোমরা কিন্তু এটা অ্যাবসুলেটলি এই বক্স থেকে সেটা দেখতে পাচ্ছ। মাইক্রোওয়েভ রে, তারপর রেডিও, হ্যাঁ রেডিও ওয়েভ রে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা আবার তোমাদের হাজারে স্যারের বইয়ের চিত্রটাই দিয়েছি। এরপরে আসো, এই ছিল আমাদের জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বর্ণালীর প্রকারভেদ। তাহলে তোমরা যদি বৈশিষ্ট্য অনুসারে বর্ণালীর 2 প্রকার, সেটাও কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি। দেখো এই যে বৈশিষ্ট্য অনুসারে, এন্ড তোমাদের তো অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, যারা ভালো পড়াশোনা করে এদের রেজাল্ট ভালো হয়, এটা এক ধরনের বৈশিষ্ট্য। যারা একটু কম পড়াশোনা করে বা টেকনিক অ্যাপ্লাই করে না, হ্যাঁ, তাদের রেজাল্টটা আলটিমেটলি একটু খারাপ হয়। তাহলে 2টা ক্যারেক্টারিস্টিক্স তুমি পেয়ে গেলা। ঠিক তেমনি যদি আমার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা 380-এর নিচে হয়, তাহলে কি ধরনের বর্ণালীর সৃষ্টি হবে? অন্ধকার বর্ণালী। এটা কি লাইমেন সিরিজ নাকি বামার সিরিজ? তুমি শুনে অনেক বেশি অবাক হবা যে বামার সিরিজে সবসময় দৃশ্যমান আলোর রেখার সৃষ্টি হয়, আর বামার সিরিজের পরে যেটা আছে প্যাসচেন, ব্রাকেট বা ফুন্ড, হামফ্রিস, ওইসব বর্ণালী অঞ্চলে, ওইসব কক্ষপথে সবসময় সৃষ্টি হবে আইআর রে। শুধুমাত্র 1 নম্বর কক্ষপথ যেহেতু লাইমেন সিরিজ, সেখানে সৃষ্টি হবে ইউভি। ওকে, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 375 ন্যানোমিটার, দ্যাট ইজ ইউভি, এবং যেটাকে আমরা বলি অতি বেগুনি। দেখো বৈশিষ্ট্য অনুসারে, এই যে বৈশিষ্ট্য অনুসারে বর্ণালী কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বিকিরণ বা উজ্জ্বল, আর একটা হচ্ছে শোষণ বা অনুজ্জ্বল মানে অন্ধকার। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? ডার্ক স্পেকট্রাম, ডার্ক স্পেকট্রাম। আর এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে লাইট স্পেকট্রাম, তোমাদের ব্র্যাকেটে অলরেডি আমি লিখিয়ে দিছি। ওকে, তাহলে 2 ধরনের। আর এটা কি 2 ধরনের সেটাও আমি ব্যাখ্যা করে দিয়েছি, শোষণ হলে কি হবে আর বিকিরণ হলে কি হবে। ওকে, এইবার তুমি দেখো, এইখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি সুন্দর করে একবারে ভিজিবল পুরো লেকচারটাকে এখানে ছোট্ট আকারে দেওয়া আছে। যে এখানে দেখো তোমার ইনক্রিজিং ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু বাড়তেছে, এবং আরেকটা দেখো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কিন্তু কমতেছে। তরঙ্গ দৈর্ঘ্যের মান যত বাড়বে ফ্রিকোয়েন্সির মান তত কমবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, ইনক্রিজিং ওয়েভলেন্থ দেখো কিভাবে কি হচ্ছে। দেখো এটা কিন্তু দৃশ্যমান, কোন দিকে দৃশ্যমান হচ্ছে? এটা পুরোটা কিন্তু দৃশ্যমান, এটা কি পুরোটা দৃশ্যমান। এরপরে দেখো এই 2 সাইডটা লক্ষ্য করো ভাইয়া, এটা তো দৃশ্যমান একটা অঞ্চল, রেইনবো, তাই না? তাহলে এর পরে যেটা হচ্ছে দেখো, এই যে এর পরে যেগুলো তুমি দেখতে পাচ্ছ এই সাইডটা কিংবা এই সাইড, এটা হলো কি ভাইয়া আইআর, ইনফ্রারেড রে। এরপরে কি মাইক্রোওয়েভ। এরপরে তুমি দেখো 10⁸, 10⁶, যেটা বলছে এফএম এন্ড এএম, যেটা আমরা বলি রেডিও ওয়েভস, রেডিও ওয়েভস। এরপর হচ্ছে লং রেডিও ওয়েভস, লং রেডিও ওয়েভস। দেখো এখানে এই সাইডটাতে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়তেছে, বাট আলটিমেটলি ফ্রিকোয়েন্সি কিন্তু কমতেছে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি কিন্তু কমতেছে। ওকে, আবার তুমি দেখো ভিজিবল এর পাশে এইদিকে আসো, এইদিকে আছে ইউভি পাচ্ছ, এটা অদৃশ্যমান একটা অঞ্চল। এক্স রে, তারপর কি গামা রে, গামা রে। তাহলে তুমি দেখো এইদিকে কিন্তু আমার যেদিকে আমার মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান কমতেছে, আলটিমেটলি ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়তেছে। ফ্রিকোয়েন্সি কি বাড়তেছে? ওকে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে। আর ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, কম্পাঙ্কের আগে কি হার্টজ অথবা সাইকেল, হ্যাঁ? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের
বেসিক পুরো জিনিসটা যে বর্ণালী কি, তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বর্ণালী, এবং তোমার শক্তির শোষণ ও বিকিরণের উপর ভিত্তি করে বর্ণালী আবার দুই প্রকার, সেটাও আমরা দেখে ফেলেছি, উজ্জ্বল এবং অনুজ্জ্বল। আমরা লাইট স্পেকট্রামের সংজ্ঞা আর এখানে দিচ্ছি না। লাইট স্পেকট্রাম কি এটা তোমরা একটু আগেই দেখেছো। লাইট স্পেকট্রামের ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখেছি শক্তির বিকিরণ হলে লাইট স্পেকট্রাম হয়। আমি এই নোটটা করেই আজকের এই লেকচারটা এখানে ক্লোজ করে দিব। আমাদের নোটটা হচ্ছে এইরকম, দেখো, মনে রাখবে, মনে রাখবে, অনেক কিছুতে মনে রাখো, কিন্তু যেটা তোমার জন্য আসলে মনে রাখার বিষয় সেটা তুমি মনে রাখো না। তাই মনে রাখার জন্য আমি এখানে 100 স্টার কিংবা 1000 স্টার দিব, যাতে তুমি এটা মনে থাকে। তুমি যা পড়ছো সবকিছু এই একটা নোটের মধ্যে চলে আসবে। কিরকম দেখো তো, যদি কোনো একটি সুনির্দিষ্ট ইলেকট্রন যে কোনো দুইটি কক্ষপথের মধ্যকার দূরত্ব অতিক্রম করে এক শক্তিস্তর থেকে ভিন্ন শক্তিস্তরে গমন করে, তখন ইলেকট্রনটি আলোক শক্তি শোষণ বা বিকিরণ করে। এই আলোক শক্তি হলো কি ভাইয়া? ফোটন। আর এই ফোটনের শক্তি কি ভাইয়া? ইকুয়াল কি mc², যেটা আইনস্টাইন 1905 সালে অর্থাৎ ফোটন কণার শক্তি কতটুকু হবে সেই একটি সূত্র আমাদের সামনে উপস্থাপন করেন। এটা একটা কালজয়ী ইকুয়েশন, ইকুয়াল mc²। ইলেকট্রন কত পরিসরে, মানে কত পরিমাণ ফোটন শোষণ বা বিকিরণ করবে তা নির্ভর করে সংশ্লিষ্ট দুইটি শক্তি স্তরের ব্যবধানের উপর। হ্যাঁ, অর্থাৎ দুইটা কক্ষপথের মধ্যকার দূরত্ব কিংবা ব্যাসার্ধের উপর। ফোটনের শক্তির সমীকরণটা হচ্ছে E ইকুয়াল এইচ নিউ। কথাটা বুঝো, ইকুয়াল কি এইচ নিউ, যেটা আমরা জানি যে ডেল ই ইকুয়াল E2 মাইনাস E1। আসলে এই সমীকরণটার মেন ইতিহাস হচ্ছে, এটা হচ্ছে তোমার ই সমানুপাত কি ভাইয়া? নিউ। অর্থাৎ কক্ষপথে অবস্থানরত ইলেকট্রন যত বেশি শক্তি শোষণ করবে, যত বেশি শক্তি শোষণ করবে তার কম্পাঙ্ক তত বেশি হবে। কম্পাঙ্কে কি হবে? তত বেশি হবে। তাহলে ভাইয়া এই দেখো, কম্পাঙ্কের মান আমি যদি বলি ইলেকট্রনের শক্তির মান হচ্ছে এইটা ই, এবং কম্পাঙ্ক হচ্ছে কি নিউ। তাহলে ভাই শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্কটা হচ্ছে কি সমানুপাত। এবার আমি যদি তোমাকে এইটা দেখাই যে ই ইকুয়াল, লুক অ্যাট ই ইকুয়াল কি বলতো, এই যে নিউ, আমি যদি এটা বলি এইচ নিউ, এইচ নিউ, এখানে এইচ কি? প্লাঙ্কের ধ্রুবক। আবার তুমি নিউ ইকুয়াল কি জানো? নিউ ইকুয়াল জানো সি বাই ল্যামডা, তাহলে সি এইচ বাই ল্যামডা হচ্ছে, রাইট? তার মানে ই ইকুয়াল কি দাঁড়াচ্ছে? সি এইচ বাই ল্যামডা। আমি কিন্তু এইভাবে চাইলেই বর্ণালীর ফোটনের যে ইলেকট্রনের যে শক্তি, যে বর্ণালী যে ইলেকট্রন বর্ণালী সৃষ্টি করে, সেই ইলেকট্রন হচ্ছে সূর্য থেকে আসা যে আলো ফোটন কণার সমতুল্য। অর্থাৎ ইলেকট্রনের যেমন কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, ঠিক ফোটন যেহেতু একটা কণা, তারও কি আছে? তরঙ্গ ধর্ম আছে। যেখানে আমরা ফিরে পাই মিস্টার ডি ব্রগলির দ্বৈত সম্পর্কের সমীকরণ, যার নাম হচ্ছে ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি। মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তুমি যদি পরবর্তী বর্ণালীর অর্থাৎ গঠন অনুসারে বর্ণালীর প্রকারভেদ আছে, আমরা আগামী নেক্সট ক্লাসে এই স্লাইডের 2 নম্বর সেশন, যেটা অর্থাৎ আমাদের স্লাইড অনুযায়ী কিংবা প্লে লিস্ট অনুযায়ী যে লেকচারগুলো যাচ্ছে, সেখানে আবার কিছু ভাগ আছে। যেমন বর্ণালী, এটা আমি এত নম্বর লেকচার বললাম, ধরো 12 কিংবা 11 বা 13তম লেকচারে ধরো, সেটা আবার ভাগ হবে। 13তম লেকচার ওমেগা 1, 13তম লেকচার ওমেগা 2 অথবা 3, আমরা সেটা ভেরিয়েশন করে দেব ইনশাল্লাহ। তো আজকে আমাদের বর্ণালীর প্রথম যে লেকচারটি, সেটি হচ্ছে আমাদের গঠন অনুসারে বর্ণালী 3 প্রকার, তার পূর্ব পর্যন্ত ইনশাল্লাহ শেষ। মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, ভালো রাখবেন। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারকে আপনার মনের মধ্যেই রাখবেন। আসসালামু আলাইকুম।